আসসালামু আলাইকুম। আমরা আজকে ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টারের সেকেন্ড ডেতে আছি। সেকেন্ড পার্ট আমরা বাংলাদেশের ভৌগোলিক বিবরণ অধ্যায়ের নদী পর্যন্ত পড়েছিলাম। নদী প্রায় শেষ করেছিলাম, পুরোপুরি শেষ হয়নি। তো এই যে জায়গাটা বাকি ছিল, যে নদ নদীর উৎপত্তি, কোন নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে, এটা তো এটা আসলে বোঝানোর কিছুই নাই, সম্পূর্ণ মুখস্থ করবেন। পদ্মা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। মেঘনা নদী আসামের লোসাই পাহাড় থেকে। একটু ম্যাপটা মাথায় রেখে রেখে পড়বেন। গতকালকে ম্যাপ দেখিয়েছিলাম যে বাংলাদেশের যে সিলেট আছে, সিলেটের কোনাকুনি হচ্ছে আসাম। সুতরাং মেঘনা নদী ঢুকেছে, আমরা জানি, সুরমা ও কুশিয়ারা নামে, গত ক্লাসে বলেছিলাম, সিলেট দিয়ে ঢুকেছে। এই জন্য মেঘনা হচ্ছে আসাম থেকে এসেছে, এটা আমার মাথায় থাকবে। আবার ব্রহ্মপুত্র এবং পদ্মা দুইটাই হচ্ছে বাংলাদেশের সোজাসুজি উত্তরে যে হিমালয় পাহাড় আছে, হিমালয় এবং তিব্বত, এগুলার পাহাড় থেকে এসেছে ইন্ডিয়া হয়ে ঘুরে। এই জন্য এটা মনে থাকবে। কর্ণফুলী নদী হচ্ছে একদম বাংলাদেশের ম্যাপের নিচের ডান প্রান্তে, চিটাগং এর পাশ দিয়ে দেখবেন, পার্বত্য চট্টগ্রাম বরাবর যে মিজোরাম, সেই মিজোরামের লোসাই পাহাড় থেকে। হালদা নদী হচ্ছে খাগড়াছড়ির বাদনাতলি পর্বত শৃঙ্গ থেকে। মানে হালদা নদীটা উৎপন্ন হয়েছে বাংলাদেশের ভিতরে এবং পতিত হয়েছে বাংলাদেশের ভিতরে। মহানন্দা হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় থেকে। মাতামুহুরী লামার মইভার পর্বত থেকে। লামাটা কিন্তু বাংলাদেশের ভিতরে। আমি লামায় গেছি, লামা উপজেলায় গেছি, ওইদিন গল্প করছিল আপনাদের সাথে যে পাহাড়ে ড্রাইভ করা কেমন। তো লামা শহরটা, লামা উপজেলা শহর সদরটাই হচ্ছে একটা নদীর পাড়ে। তো সেই নদীরটাই হচ্ছে মাতামুহুরী নদী, একটা ব্রিজও আছে, এবং ব্রিজের ওই পারে হচ্ছে বিজিবি ক্যাম্প। করতোয়া নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। সাঙ্গু নদী আরাকানের পার্বত্য অঞ্চল থেকে। গোমতী নদী ত্রিপুরার পাহাড় থেকে। ওকে। তাহলে আমরা দেখলাম যে হালদা এবং মাতামুহুরী এই দুইটা নদী বাংলাদেশের ভিতরে উৎপত্তি হয়েছে। আর বাংলাদেশের সব নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে গিয়ে। কোন নদী বাংলাদেশ থেকে অন্য দেশে যায়নি। নদ নদীর মিলিত স্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম দুইটা। পদ্মা আর যমুনা কোথায় মিলেছে? রাজবাড়ির গোয়ালন্দে, যেখানে পাটুরিয়া ঘাট। আর পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে। ব্রহ্মপুত্র, তিস্তা, চিলমারি। আপনারা গান শুনেছেন, ও কি গাড়িয়াল ভাই, হাঁকা গাড়ি তুই চিলমারির বন্দরে। চিলমারিতে একটা বন্দর আছে, স্থলবন্দর, এখান থেকে ইন্ডিয়ার বর্ডার, কুড়িগ্রাম জেলায়। রাজীবপুর, রৌমারী, এই দুইটা উপজেলা হচ্ছে ইয়ের দিকে। উম, কুড়িগ্রাম জেলার যে দুইটা উপজেলা, রাজীবপুর এবং রৌমারী, এই দুইটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের সঙ্গে সংযুক্ত, নদীর এই পারে, মানে জামালপুরের সাথে লাগানো স্থলপথ। রংপুর বিভাগটা পুরোটাই যমুনা নদীর পশ্চিমে, কিন্তু অনলি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজীবপুর, রৌমারী, এই দুইটা উপজেলা হচ্ছে যমুনা নদীর পূর্ব প্রান্তে, মানে ময়মনসিংহের সাথে লাগানো। সুরমা ও কুশিয়ারা, এরা হচ্ছে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জে এসে মিলিত হয়েছে। আমার আম্মার নানির বাড়ি ওইদিকে খয়ারপুর। তো তারা বলে যে আমরা ছোটবেলায় নৌকা দিয়ে যেতাম কিশোরগঞ্জের বাজিতপুর, যে আমরা যে হাওর, আপনারা যে হাওর দেখেন, টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর। সাগর, আমি 11টা বাজবে, আমার ক্লাস আছে। আচ্ছা, তুমি যাও। হ্যাঁ, ক্লাস করাচ্ছি, আমি আসতেছি 11টার দিকে। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ওকে। আপনারা যে হাওর দেখেন, মিঠামইনের হাওর, টাঙ্গুয়ার হাওর, এই দুইটা কিন্তু একই, একই পানি, একই জলাশয়। এই পাশে নাম দিয়েছে মিঠামইন উপজেলা, কিশোরগঞ্জের, এই জন্য নাম মিঠামইন হাওর। এটাই সংযুক্ত হচ্ছে ওই পাশে সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর বলে। তো এটাও কিন্তু ওই যে ভৈরব পর্যন্ত, একেবারে বাজিতপুর পর্যন্ত, বাজিতপুর, ভৈরব, কিশোরগঞ্জ জেলা পুরোটাই বিস্তৃত। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, তিনটা জেলা মিলেই বিস্তৃত এই টাঙ্গুয়ার হাওরটা। তো আমার আম্মা নানির বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নে। এটা নদীর ইয়ার পারে, হাওরের পারে একদম সংলগ্ন।
ঘোড়াওয়াত্রা একটা নদী আছে। আম্মা বলে ছোটবেলায় এই নদী থেকে, ঘাট থেকে আমরা নৌকায় করে, একবারে নৌকায় চড়তাম, আজমিরিগঞ্জ চলে যেতাম। হবিগঞ্জের আজমিরিগঞ্জে খয়ারপুর আছে। মানে আম্মা হচ্ছে ওই ঘোড়াওয়াত্রা নদী দিয়ে ওই মেঘনার যে শাখাগুলো আছে, মনু, বাউলাই, এগুলা দিয়ে করে কিভাবে যেন নদীপথে নদীপথে তোরা খয়েরপুর হয়ে আজমিরিগঞ্জ চলে যেত। এটা আম্মা ছোটবেলায় গল্প করতো আর কি। বাঙালি নদী আর যমুনা নদী কোথায়? বগুড়ায় মিলিত হয়েছে। পরে যমুনা নাম ধারণ করে সামনে অগ্রসর হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র মেঘনার সঙ্গে গিয়ে মিলিত হয়েছে ভৈরব বাজারে। পরে মেঘনা নাম দিয়ে সামনে গিয়েছে। এই মেঘনা নদী আরেকটু সামনে গিয়ে পদ্মার সঙ্গে মিলিত হয়ে গিয়েছে কি চাঁদপুরে। ওখানে আপনারা প্রায় শুনেন যে লঞ্চ ডুবি হয়, বড় একটা মোহনা আছে। পদ্মা খরস্রোতা নদী, মেঘনা বড় নদী, এই দুইটা বড় নদী যেখানে মিলিত হয়েছে সেখানে ঘূর্ণন উৎপন্ন হয়। পানির দুইটা স্রোত মিলিত হওয়ার কারণে মারাত্মক ভরটেক্স ক্রিয়েট হয়। ওইটার উপর দিয়ে যখন বর্ষাকালে যখন লঞ্চ যায়, তখন উম এরকম ইয়ে শুরু হয়। আমি একবার বরিশাল গেছিলাম, ওই বরিশাল গেলে চাঁদপুরের উপর দিয়ে যেতে হয়। তো সারা রাতের লঞ্চ জার্নি গেছি। যাচ্ছি, খুব এনজয় করছি। লঞ্চ জার্নি তো খুব মজার, আপনারা জানেন। জ্যোৎস্না রাত ছিল, বারান্দায় বসে বসে অনেকক্ষণ কফিও খেয়েছি। হালকা হালকা শীত, শীতের প্রাককালে, এই যে এরকম সিজন, আর একটু আগে হয়তো। যাচ্ছি, খুব এনজয় করছি। রাত 1টার দিকে রুমে বসে আছি, হঠাৎ করে দেখি যে মানে লঞ্চ কাঁপতেছে। একটা ভয় শুরু হইলো। জানলা খুলে দেখি, সাইডে দেখি একদম সমুদ্রের মাঝখানে গেলে যেরকম বিশাল বিশাল ঢেউ এবং মারাত্মক ভাবে বাড়ি খাচ্ছে লঞ্চটা, শব্দ হয়, ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে, ওইরকম শব্দ হচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছি, কি হলো এটা। ওইটা ছিল আমার ফার্স্ট টাইম লঞ্চে বরিশাল জার্নি। পরে বের হয়ে দেখি চারদিকে যে প্রচুর ঢেউ, তবে মানুষজন ভয় পাচ্ছে না। আমি কাউকে কিছু বলিনি, আগে মানুষের অবস্থা দেখতেছি। পরে দেখতেছি যে না, ওরা নর্মাল, কেউ ব্রাশ করতেছে, কেউ চা খাচ্ছে, বিড়ি সিগারেট খাচ্ছে, গল্প করতেছে, যে যার মতো ঘুরতেছে। তার মানে এটা কিছু হয় না, এটা নর্মাল ওদের জন্য, যারা বরিশালের যাত্রী ওদের জন্য এটা সিম্পল। পরে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি যে না, ঠিক আছে, এটাই এখানকার ন্যাচারাল মানে প্রকৃতি আর কি। ওই একদিন একটা স্মরণীয় ঘটনা। আচ্ছা, তারপর হচ্ছে হালদা এবং কর্ণফুলী, সেই দুইটা মিলিত হয়েছে চট্টগ্রামের কালুরঘাটে, শহরের খুব কাছাকাছি। ওকে, বাংলাদেশের কিছু বিল, এবার নতুন তথ্য। বিল, চলন বিল কোথায়? পাবনা এবং নাটোর জেলায়, গেছিলাম আমি কয়েকদিন আগে। বাংলাদেশের সবচেয়ে বড় বিল এবং মিঠা পানির মাছের সবচেয়ে বড় উৎস। বিল ডাকাতিয়া কোথায়? খুলনা। তামা বিল কোথায়? সিলেট, বাংলাদেশের একমাত্র সীমান্তিক বিল। স্যার, আরে, বলেন। স্যার আপনার কি পুরো বাংলাদেশ ঘোরা শেষ? অনেক ঘুরেছি, এই তামা বিলও হ্যাঁ, গেছি। এর জন্যই তো বলতেছি, যে জিজ্ঞেস করতেছি সব ঘোরা শেষ নাকি। হ্যাঁ, তামা বিলও গেছি আমি। জাফলং গেছি, জয়ন্তিয়া গেছি, বাকি নেই কিছু। আচ্ছা, এরপরে অ্যাব্রোড। অ্যাব্রোড যাওয়ার কথা ছিল এবারই তো। 15 দিনের ছুটি পেয়েছিলাম, কিন্তু যেতে পারলাম না। যাই নাই, আম্মা অসুস্থ, একা রেখে যেতে ইচ্ছা হয় না। ও আড়িয়াল আচ্ছা। বিল, মুন্সিগঞ্জে। কয়েকদিন আগে আপনারা শুনেছেন, 8-10 বছর আগে এখানে এয়ারপোর্ট হতে চেয়েছিল মানুষজন। রাস্তায় শুয়ে পড়েছিল, অবরোধ করেছিল, এখানে এয়ারপোর্ট হতে দিবে না। ভবদহ বিল, পরীক্ষা আসছিল 35তম বিসিএস এ, কোন জেলায় অবস্থিত? যশোর জেলায়। বাইক্কা বিল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। কাইয়ার বিল, কক্সবাজার। কোলা বিল, খুলনা। চেচুয়া বিলটা নাই, চেচুয়া বিলটা আমাদের ময়মনসিংহের ত্রিশালে। আচ্ছা, হাওর, হাওর কি? হাওর হচ্ছে, হাওরকে অনেক সময় সংক্ষেপে হাওর বেসিনও বলা হয়। বেসিন, আমরা হাত ধুই না, বেসিন, ওই বেসিন। মানে আকৃতিটা হচ্ছে পিরিচের মতো বা বেসিনের মতো, এরকম জলাভূমিটাকে হাওর বলা হয়। প্রাকৃতিক অবনমনের কারণে মানে কি? মানে এটা কোনো নদীও না। নদী কিভাবে সৃষ্টি হয়? পাহাড়ে থেকে, পাহাড়ের ঢল নেমে নেমে ভূপৃষ্ঠে প্রবাহিত হতে হতে ভূমিকে ক্ষয় করে করে, পানি যেদিকে জায়গা পায় সেদিকে ভূমিকে ক্ষয় করে করে অগ্রসর হয়। এটা হচ্ছে নদী। আর সমুদ্র হচ্ছে, যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে তখনই কোনো জায়গায় ডাবানো ছিল, কোনো জায়গায় পর্বত ছিল, ওই ডাবানো অংশগুলোতে পানি জমে গেছে, এই জন্য এটা হলো কি, সমুদ্র। সমুদ্রগুলো টারশিয়ারি যুগের তৈরি। কিন্তু এরপরে হঠাৎ করে যদি ভূমির কোনো একটা জায়গায় ভূমি নেমে গেছে, ধস নেমে গেছে, ডেবে গেছে, পরে এখানে বিরাট বিশাল জলাশয় সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় হাওর, প্রাকৃতিক অবনমনের কারণে। ঘোড়ার খুরের মতো বা পিরিচের মতো। হাকালুকি হাওর, মৌলভীবাজার ও সিলেট, বাংলাদেশের বৃহত্তম হাওর। আচ্ছা,
টাঙ্গুয়ার হাওর, অপর নাম রামসার হাওর। 2000 সালে এই ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসেবে ঘোষণা করে। রাজা রামসার সাইট, বাংলাদেশের একমাত্র রামসার সাইট হচ্ছে এটা, টাঙ্গুয়ার হাওর। রামসার সাইট মানে কি? রামসার কনভেনশন নামে একটা কনভেনশন আছে, জলাভূমি সংরক্ষণ কনভেনশন। ওখানে বলা হয়েছে জলাভূমির প্রাকৃতিক বৈচিত্র্য নষ্ট করা যাবে না, জলাভূমিতে বর্জ্য অপসারণ করা যাবে না, আরো অনেকগুলো বাইন্ডিংস আছে। তো এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত জলাভূমি এলাকা বাংলাদেশের রামসার সাইট হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর, একমাত্র এটাই বেশি ইম্পর্টেন্ট। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল, লোকজন বলে, খনার বচন। হাইল হাওর এবং হাইল বিল দুইটাই মৌলভীবাজারে। বুরবুক হাওর, জৈন্তাপুর, সিলেট, বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর। চর, চর মানে আপনারা যা বোঝেন তাই, নদীর মাঝখানে বা মোহনায় যে খণ্ড ভূমি জেগে ওঠে। ভোলার অনেকগুলো চর আছে। চর মানিক, চর জব্বার, চর নিউটন, চর কুকরিমুকরি, চর নিজাম, চর জংলি, চর মনপুরা, জহিরুদ্দিন, ফয়েজউদ্দিন, চর কলমি, ফ্যাশন, এগুলা। আচ্ছা, হাতিয়া চরটা কোথায়? হাতিয়া যে উপজেলা, হাতিয়া দ্বীপটাই তো একটা উপজেলা। এই যে নোয়াখালীর হাতিয়া উপজেলাটাই একটা চর। এর মধ্যে আবার একটা ছোট চর আছে, চর সাহাবানী। আমি হাতিয়া গেছি, মনপুরা গেছি। মনপুরা কোথায়? স্যার হাতিয়ার পাশেই। ভোলা। হাতিয়ার ঠিক পাশেই হচ্ছে মনপুরা, এই যে চর মনপুরা। এই মনপুরা সিনেমা শুটিংও হয়েছিল। এই মনপুরাও আমি গেছি। চরকুকরিমুকরিতে ট্যুর ছিল, আমাদের পুরা টিম গেছে, বাট আমার কাজ ছিল অফিসিয়াল, এই জন্য আমি চলে আসছি। এখন আফসোস মনে হয়, তোর অফিসিয়াল কাজের জন্য এসে করছি, মোটেই উচিত হয় নাই। ওই একটা দিন থেকে আসলে তাহলে আমি চরকুকরিমুকরিটা দেখে আসতে পারতাম। এখন চরকুকরিমুকরি দেখতে হলে আমাকে 2 রাত 1 দিন ইনভেস্ট করতে হবে। মানে ময়মনসিং থেকে রওনা হইতে হবে বিকালে, সন্ধ্যায় লঞ্চ ছাড়ে, চরকুকরিমুকরি যায় ডাইরেক্ট সারা রাতে। সারা রাত জার্নি করে যাব চরকুকরি মুকরি, পরের দিন সারাদিন দেখবো, ঘুরবো, পরের দিন রাতে আবার লঞ্চে ব্যাক করব। আর ওখানে 1 রাত থাকলে হোটেল একটা নিয়ে থাকতে হবে, ওখানে হোটেল আছে। ওটা টুরিস্ট এলাকা, চরকুকরি মুকরি। তারপর হাতিয়া, মনপুরা, হাতিয়া লিখেছি, মনপুরা। আচ্ছা, মনপুরার সাথে লাগানো হচ্ছে নিঝুম দ্বীপ। মনপুরার সঙ্গে একদম নৌকা দিয়ে যাওয়া যায় এই পার ওপার, মাঝখানে সমুদ্র। কিন্তু সমুদ্র মনে হয় না, নদীর মতো মনে হয়। দুইটা চর পাশাপাশি লম্বালম্বি যখন পাশাপাশি থাকে, তখন মনে হয় কি মাঝখান দিয়ে নদী, আসলে এটা নদী না, এটা আসলে সমুদ্র, পানি লবণাক্ত। একদম মারাত্মক এক্সপিরিয়েন্স ছিল আমার, নৌকা দিয়ে গেছি। সেই কি বৃষ্টি, লঞ্চ ছাড়বে না, সরি, ট্রলার ছাড়বে না। হয়ে গেছে রাত, ওই পারে মোটর সাইকেল রেখে আসছি। হাতিয়ার একটা ছেলে আছে, ছোট ভাই, সেও আমার ফেসবুক ফ্যান, MH মাহমুদ। মাহমুদ ভাই আমাকে আর আমার সহকর্মী রুকনকে নিয়ে গেছিল। তিনজন এক মোটর সাইকেলে মনপুরা, ইয়া থেকে, সরি, হাতিয়া থেকে। নিঝুম দ্বীপটা কি হাতিয়ার সাথে না মনপুরার সাথে? আমি তো প্যাচ লাগাচ্ছি। স্যার নিঝুম দ্বীপটা হাতিয়ার সাথে স্যার। হাতিয়ার সাথে, সরি সরি, হাতিয়ার সাথে। হাতিয়া থেকে আমরা গেছি নিঝুম দ্বীপে। মনপুরা আর চরকুকরি মুকরি এটা আলাদা, এক এক পাশে। হাতিয়া আর নিঝুম দ্বীপ ওগুলো এক পাশে। রাজশাহীতে আছে নির্মল চর, সুন্দরবনে আছে পাটনি চর। দুবলার চর কোথায়? দুবলার চর এই স্যার সুন্দরবনেই। সুন্দরবনের পাশে স্যার। দুবলার চরটা লিখলো না কেন? নিচে আছে এই জন্য। এই যে দেখেন, সুন্দরবনে অনেকগুলো চর আছে, দুবলার চর। দুবলার চরটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি, এটা মৎস্য, বাংলাদেশের শুটকি উৎপাদনের বিরাট এলাকা হচ্ছে দুবলার চর। উপকূলীয় সবুজ বেষ্টনী। সবুজ বেষ্টনী মানে কি, ঝড় থেকে বাংলাদেশকে বাঁচায় এই দুবলার চর। দুবলার চরের অপর নাম জাফর পয়েন্ট। সুন্দরবনেও গেছি আমি, ওখানে অনেকগুলো পয়েন্ট আছে, কটকা পয়েন্ট, দুবলার চর পয়েন্ট, আরো জানি কি হিরন পয়েন্ট, সবগুলোতে গেছি। আচ্ছা, লক্ষ্মীপুরে আছে চর আলেকজান্ডার এবং চর গজারিয়া। এই চর ফ্যাশনে গেছি, চর ফ্যাশনে গেছি। এই ভোলার যে আপনার একটা সুন্দর একটা টাওয়ার দেখি না, কি টাওয়ার যেন, আইজাক টাওয়ার নাকি? হ্যাঁ, আইজাক টাওয়ার। এটা হচ্ছে এই চর ফ্যাশন উপজেলায়, ওখানে গেছি আমরা। তারপর বাংলাদেশের সমুদ্র সৈকত, অনেকগুলো সি বিচ, কক্সবাজার বিচ, 120 কিলোমিটার দৈর্ঘ্য। মানে কক্সবাজারের এই প্রান্ত থেকে একদম টেকনাফ পর্যন্ত হচ্ছে 120 কিলোমিটার। কুয়াকাটা কোথায়? পটুয়াখালীতে, 18 কিলোমিটার।
ইনানি বিচ, কক্সবাজার 15 কিলোমিটার। পতেঙ্গা সি বিচ, আনোয়ারা সি বিচ এবং পার্কি সি বিচ, এই তিনটা হচ্ছে চট্টগ্রামে। কটকা সি বিচ, একটু আগে বলছিলাম সুন্দরবনের কটকা পয়েন্ট, এই কটকা সি বিচ হচ্ছে সুন্দরবনে। মৈনট ঘাট বা মিনি কক্সবাজার নাম দেওয়া হয়েছে, এটা কোথায়? দোহার, ঢাকার দোহার উপজেলায়। পুরান ঢাকা থেকে একটু সামনে আগালে নবাবগঞ্জ, দোহার এই উপজেলাগুলো থাকে। ওখানে ওই যে যমুনা নদী না পদ্মা নদীর পারে একটা বিচের মতো করা হয়েছে, আসলে এটা সি বিচ না, এটা নদীর পার। ঠিক আছে। শুভ সন্ধ্যা সৈকত কোথায়? বরগুনার তালতলিতে। বরগুনা কিন্তু সমুদ্রের পাড়ে অবস্থিত একটা জেলা। বরগুনাতেও আমি গেছি, বরগুনার একটা না হরিণবাড়িয়া ইকো পার্ক আছে। হরিণ হরিণ ঘাটাও বলে, হরিণবাড়িয়াও বলে। তো ওইখানে আমি বরগুনা যখন পিরোজপুর চাকরি করি তখন বরগুনা আমি ম্যাপে দেখেছি, বরগুনা হচ্ছে পিরোজপুর থেকে সোজা দক্ষিণে, কোনাকুনি না, সমুদ্রের দিকে না। কিন্তু বরগুনা গিয়ে দেখি এখানে শ্বাসমূল এবং সামুদ্রিক সুন্দরী, সমুদ্রের নাও, সুন্দরবনের সুন্দরী গাছ, কেওড়া গাছ। তা আমি তো অবাক হয়ে গেছি, ব্যাপার কি, এখানে আসলো থেকে। পরে বলতেছে এখান থেকে তো সুন্দরবন শুরু। এখান থেকে পূর্ব দিকে তাকাইলে আপনি দেখবেন হচ্ছে কুয়াকাটা সি বিচ দূরে দেখা যায়, 12-15 কিলোমিটার দূরে। আর এই পশ্চিম দিকে তাকাইলে আপনি কোনো বিচ পাবেন না, বিচ দেখবেন, উম, বন পাবেন না, কিন্তু যা দেখবেন সবই হচ্ছে সুন্দরবন। পরে বুঝলাম আচ্ছা বরগুনা থেকে আমরা শুরু। কিন্তু আমরা কিন্তু বইয়ে কিন্তু বরগুনা পড়ি না, আমরা বইয়ে পড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এইসব জেলায় হচ্ছে সুন্দরবন, কিন্তু বাস্তবে আপনি দেখবেন বরগুনা জেলাতেও সুন্দরবন কিছু পড়েছে। এমনকি পিরোজপুরের কিছু কিছু পড়েছে। পিরোজপুর জেলাটা হচ্ছে বাগেরহাটের সাথে লাগানো। পিরোজপুরের একদম দক্ষিণ প্রান্তে গেলে এখানে রায়ান্দা নামে একটা বাজার আছে, ওখানে আমার একটা বন্ধু আছে। রায়ান্দা বাজারটা সুন্দরবনের কাছে লাগানো, সুন্দরবনের ভিতরে। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। গুগলে সার্চ দিলে আবার আরেকটা দেখায়, লংগেস্ট সি বিচ অফ দ্য আর্থ, আপনি দেখেন আরেকটা দেখাবে। ওরা আবার জানি না, আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়ে আসতেছি, আমরা এটাই পড়ে যাবো, এটাই শিখবো। কারো ইচ্ছা হলে কেউ গুগল এটা শিখে রাখতে পারেন, আমাদের পরীক্ষা আসলে কক্সবাজারই আসবে। বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোর মধ্যে কুয়াকাটা থেকেই সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। খেয়াল করবেন কক্সবাজার গেলে সূর্যোদয় হয় পিছনে, পিছন থেকে, মানে পাহাড়ের উপর থেকে, সমুদ্র থেকে না। কিন্তু কুয়াকাটাটা একটি ইউ শেপ, তো এই জন্য সূর্যোদয় হয় বাম পাশ থেকে, সূর্যাস্ত হয় ডান পাশ থেকে। বাংলাদেশের দ্বীপ। দ্বীপ কি? চরের চেয়ে বড় জিনিসকে দ্বীপ বলা হয়। এই ভোলা জেলাটা পুরোটা একটা দ্বীপ। এটার আগের নাম ছিল শাহবাজপুর। আচ্ছা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। মহেশখালীর দ্বীপ, কক্সবাজার সাথে লাগানো, কক্সবাজার থেকে দেখাও যায়। একমাত্র পাহাড়ি দ্বীপ। পাহাড়ের উপর এখানে একটা মন্দিরও আছে, আমি গেছি, ওই মহেশখালীতেও গেছি। মহেশখালী দ্বীপে স্পিড বোট দিয়ে যাওয়া যায়। কক্সবাজারের যে ঘাট আছে, ওখানে স্পিড বোট দিয়ে 15 মিনিট লাগে মাত্র। মহেশখালী গিয়ে মহেশখালীর পান খেয়েছি, অনেক বড় বড় সুন্দর সুন্দর পান। একটা গান আছে না, যদি সুন্দর একখান মুখ পাইতাম তবে মহেশখালীর পানের খিরি তারে বানাই খাওয়াইতাম। শুনেছেন গানটা? জি স্যার। সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ, বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, এবং খুব সুন্দর। সেন্ট মার্টিন গেলে পানির কালার একদম সবুজ এবং নীল। এই সামুদ্রিক প্রবালের কারণেই পানির কালার ওখানে এরকম, নীলও না এক্স্যাক্টলি, সুইমিং পুলের যে একটা কালার আছে না, ওর অনেকটা ওইরকম কালার হয়ে যায়, নীলাভ সবুজ, সায়ানো ব্যাকটেরিয়া। আয়তন 8 বর্গ কিলোমিটার। কক্সবাজারের টেকনাফ উপজেলার মধ্যে এটা পড়েছে, নাফ নদীর মোহনায়। ছেড়া দ্বীপ, এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের শেষ প্রান্তটাকে, সেন্ট মার্টিন দ্বীপের শেষ প্রান্তটাকেই ছেড়া দ্বীপ বলা হয়। আয়তন 3 বর্গ কিলোমিটার। অবস্থান টেকনাফ। টেকনাফ মানে কি আসলে সেন্ট মার্টিনের মধ্যে এটা, ছেড়া দ্বীপটা। নিঝুম দ্বীপ, এই যে বলতে বলতে চলে আসছে, নিঝুম দ্বীপটা হচ্ছে হাতিয়া উপজেলায়, হাতিয়ার সঙ্গে সংলগ্ন, জাস্ট নৌকা পার হয়ে যাইতে হয়। আয়তন 91 বর্গ কিলোমিটার। এর নাম চর ওসমান বা চর ইসামতিও বলে। 1970 সালে ঘূর্ণিঝড়ের পরে এটা উদ্ভব হয়েছে, তখন এটার নাম দিয়েছে চর ওসমান অথবা চর ইছামতি। দক্ষিণ তালপট্টি, এটার অন্য নাম ইন্ডিয়ানরা বলে নিউমুর দ্বীপ বা পূর্বাশা। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ পশ্চিমে, ইন্ডিয়ার সঙ্গে লাগানো
যে নদীটা আছে, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডার যে নদীটা সৃষ্টি করেছে সেটা হচ্ছে হাড়িভাঙ্গা নদী, হাড়িয়াভাঙ্গা নদী। কোথায় এটা? সাতক্ষীরা জেলায়, মানে সুন্দরবনের একদম শেষ, বাংলাদেশের ম্যাপের একদম নিচের বাম পাশের একদম শেষ প্রান্তে, দক্ষিণ পশ্চিমের একদম কোনাকুনি, সাতক্ষীরা শ্যামনগর উপজেলা। তো গভর্নমেন্ট অফিসারদের উপজেলা পর্যায়ে পোস্টিং হইলে সব পানিশমেন্ট পোস্টিং হচ্ছে শ্যামনগর। কিছু হইলেই তোমাকে শ্যামনগর পাঠিয়ে দিব, তোমাকে খাগড়াছড়ি পাঠিয়ে দিব, তোমাকে বান্দরবান পাঠা ট্রান্সফার করে দিব। ঠিক আছে। তা আমি তো মনে মনে খুশি হইতাম যদি আমাকে শ্যামনগর ভালো লাগতো না, বাট বান্দরবান পাঠাইলে ভালোই লাগতো। পুরা পার্বত্য চট্টগ্রাম ঘুরতাম। শ্যামনগরে সুন্দরবন ছাড়া দেখার কিছু নাই। ওখানে বাঘের সঙ্গে রাত কাটাইতে হয়, বাঘের ভয় নিয়ে। ভারতের সাথে বিরোধ চলছে এই নিউমুর দ্বীপ নিয়ে, বুঝতে পেরেছেন? মনপুরা, এটা হচ্ছে ভোলা জেলার একটা উপজেলা। মনপুরা উপজেলা, উপজেলাটাই দ্বীপ। আচ্ছা, এই দ্বীপে পর্তুগিজরা এসব ঘাঁটি গেড়েছিল। ওকে। কুতুবদিয়া, কুতুবদিয়ার বাতিঘর, কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। আচ্ছা। শাহপরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ। আচ্ছা, এখানে গেলাম না আমি, শাহপরী দ্বীপটা আবার কোনটা? আমি তো টেকনাফ গেছি, ঘুরছি। শাহপরী দ্বীপের নাম ওখানে লোকাল লোকজন তো বলতে শুনলাম না। আরেকবার কক্সবাজার গেলে শাহপরীর দ্বীপ হবে আমার টার্গেট। সন্দ্বীপ গেছি, যে এইবার গেলাম কয়েকদিন আগে, দেখলে না 2 সপ্তাহ আগে আমি ঘুরে আসছিলাম, তখন আমি সন্দ্বীপ গেছিলাম। প্রাচীনকালে এই দ্বীপে সামুদ্রিক জাহাজ তৈরি করা হতো। সন্দ্বীপ খুব বেশি সুন্দর না, সন্দ্বীপ গিয়ে আমার কাছে মনে হয়েছে টাইম ওয়েস্ট। এর চেয়ে হাতিয়া, মনপুরা এগুলো অনেক সুন্দর। সন্দ্বীপে কিচ্ছু নাই, একটা উপজেলা। বিচও নাই, সি বিচও, পানি অনেক দূরে, বেড়িবাঁধ থেকে অনেক দূরে হচ্ছে পানি। কি লাভ হইলো সন্দ্বীপ গিয়ে আমার? বাংলাদেশের জলপ্রপাত, মাধবকুণ্ড জলপ্রপাত, বড়লেখা, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাথুরিয়া পাহাড় থেকে, উচ্চতা 250 ফুট। লোলাইং শৃঙ্গ, উৎপত্তি পার্বত্য চট্টগ্রাম। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু জলপ্রপাত লোলাইং। আমি এখানেও গেছি। এটাতে হচ্ছে আপনার ওই যে রিমাক্রি দিয়ে যখন যায়, থানচি থেকে যখন রিমাক্রি যাওয়া হয় সাঙ্গু নদী দিয়ে, ব্যাক করার সময় আমরা এই লোলাইং পাহাড় ঝর্ণাটা দেখে আসছিলাম। ঝর্ণা আর জলপ্রপাতের মধ্যে পার্থক্য কি এটা আমার জানা নাই। বড় এরিয়া জুড়ে যদি পানি পড়ে সেটাকে জলপ্রপাত বলে, আর ছোটগুলাকে ঝর্ণা বলে। কিন্তু লোকাল লোকজন লোলাইনকে জলপ্রপাত বলে নাই, ঝর্ণাই বলেছে। সো আমি এটাকে ঝর্ণাই বলি। মাধবকুণ্ড ঝর্ণাই বলি, আমি সবগুলা কি ঝর্ণা বলি। সুবলং ঝর্ণা, শুভলং না সুবলং, এটা ভ না, এটা ব হবে। সুবলং ঝর্ণা কোথায়? রাঙ্গামাটি শহর থেকে খুব কাছে, স্পিড বোট দিয়ে যাওয়া যায়। হামহাম ঝর্ণা কোথায়? মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। পরিকুণ্ড কোথায়? বড়লেখায়। মৌলভীবাজারই। নাফাকুম গেছি আমি। হাম্মাম যাওয়া হয় নাই, প্ল্যান করেও যাওয়া হয় নাই। সুবলং গেছি, সুবলং গেছি। নাফাকুম গেছি, নাফাকুম সব অনেক সুন্দর। থানচি একদম অনেক সুন্দর নাফাকুম, এর কোনো তুলনাই নাই। বাকলাই ঝর্ণা যাইনি, থানচি, এটাও থানচিতে। আরেকবার থানচি ট্যুর দিব। থানচির আশেপাশে যতগুলা ঝর্ণা আছে সবগুলা দেখে আসবো। ফাইপি ঝর্ণা থাইকং, বান্দরবন। রিজুক ঝর্ণা রুমা, বান্দরবনের রুমায়। রুমা গেছি আমি। কেওক্রাডং আছে না, কেওক্রাডং, তাজিংডং, এগুলো সব রুমা উপজেলায়, বান্দরবন জেলার। কিন্তু রিজুক ঝর্ণাটা দেখা হয় নাই। বান্দরবন যখন ইয়াতে চলে গেছি, যখন আমি কেওক্রাডং এ গেছিলাম, তখন ওখানে গিয়ে দেখি আমার দুলাভাই, আমার আপন চাচাতো বোনের হাজবেন্ড আর্মিতে আছে, আমি জানি। হেলিপ্যাডের কাজ চলতেছে ওখানে। রুমায় যে কেওক্রাডং এ যে হেলিপ্যাডটা বানানো হয়েছিল সেটা আমার দুলাভাই বানাইছে। তো আমি কই, ভাই আপনি এখানে, আমি তো জানি আপনি বান্দরবন পোস্টিং, কিন্তু এইখানে যে আমি তা তো জানি না। বলে, আরে কি বলো এটা, আমরা 12 জন গেছিলাম ভার্সিটি থেকে 2012 সালে। আমরা 10 জন ছেলে 2টা মেয়ে। তো আহ গেছি পরে ওখানে, তো ভাইয়ের অনেক হেল্প করেছে। মেয়ে 2টাকে গাড়ি দিয়ে তুলে দিছে। তো এখন তো গাড়ি যায়, আগে গাড়ি ছিল না, অনলি আর্মি গাড়ি ছাড়া যাইতো না। অনেকটা হাঁটতে হইতো, 4-5 ঘন্টা। আপনার ওই যে ইয়াটা আছে না, আহ পানির যে কি লেকটার নাম জানি কি, পাহাড়ের উপরে লেক, বাংলাদেশের সর্বোচ্চ লেকটার নাম জানি কি, কেওক্রাডং যাওয়ার পথে পড়েছে, বগালেক। বগালেকে গাড়ি রেখে ওখান থেকে হেঁটে 4-5 ঘন্টা হেঁটে আমাদের যাইতে হয়েছিল। পরে আমাদের মেয়ে 2টাকে আর্মির গাড়ি দিয়ে সাপোর্ট দিয়েছিল, আরো 2-1 জন মনে হয় উঠছিল সাথে।
পরে ভাইয়ের কাছ থেকে রাইফেল নিয়েছিলাম, রাইফেল নিয়ে ফায়ার করার ছবিও তুলেছিলাম। তারপরে হচ্ছে আহ, কিন্তু ওখানে ভাই বলতেছে চলো জাদিপাই ঝর্ণা দেখে আসি, এর নিচে একটা 3 তলা ঝর্ণা আছে জাদিপাই। তো তখন না আমি ঝর্ণার সৌন্দর্যের আবিষ্কার করতে পারিনি, বুঝছেন। এরপরে আমি অনেক ঝর্ণাতে গেছি, ঝর্ণাতে গিয়ে আপনার দিচ্ছি, কিন্তু ঝর্ণা যে অনেক সুন্দর একটা জিনিস, শুধু পাহাড়ে যে দেখার না, পাহাড়ের সৌন্দর্য একরকম, ঝর্ণার সৌন্দর্য আরেক রকম। এই সৌন্দর্যটা আমি এর আগে ঝর্ণা দেখিনি, তো আমি আবিষ্কার করতে পারিনি। ছোটবেলায় দেখছি মাধবকুণ্ড, মাধবকুণ্ড দেখে আমার কাছে মজা লাগে নাই, পাইপ দিয়ে তখন পানি দিয়ে রাখছে, পানি নাই, শীতকালে গেছি পাইপ দিয়ে পানি দিয়ে রাখছে, যার কারণে মাধবকুণ্ড গিয়ে আমার কাছে মনে হয়েছে লস প্রজেক্ট। কিন্তু এই ইয়াটা, কি বলে নাম এটার, আহ জাতিবাই ঝর্ণাটা পরে দেখছি যে অনেক সুন্দর, এবং ওখানে মানুষ যাইতে পারতো না ওই সময়। তো ভুল করছি, মনে হয় যে ওই সময় যদি যাইতাম খুব ভালো হইতো। রিসাং ঝর্ণা খাগড়াছড়ি যাওয়া হয় নাই, এগুলো ভালো না, দেখতে সুন্দর না। ঝর্ণা সুন্দর হচ্ছে দেবতা খুম, অমিয় খুম, নাফা খুম, তারপর হচ্ছে আপনার সাকা হাফং, এগুলো হচ্ছে একদম গহীন এবং বড় বড় সুন্দর সুন্দর ঝর্ণা। তারপর সুন্দর হচ্ছে সুপ্তধারা, এবং হচ্ছে সহস্রধারা। এই সুপ্তধারা সহস্রধারা হচ্ছে আপনার সীতাকুণ্ডে ঝর্ণা, এগুলা এগুলা জলপ্রপাত না। দেখি নিচে নাম দিছে, এই দেখেন নাফাখুম দিছে রিমাক্রি বান্দরবন। হিমছড়ি ঝর্ণা কোথায়? কক্সবাজার, এটা সবাই অনেকেই দেখছি, সবাই দেখছি আমরা। সীতাকুণ্ড হচ্ছে সীতাকুণ্ড, তো সীতাকুণ্ডই ঝর্ণা, সীতাকুণ্ডে অনেকগুলো ঝর্ণা আছে, এগুলোর নাম হচ্ছে এই যে যেগুলো বললাম, সহস্রধারা, সুপ্তধারা। সুবলং ঝর্ণা একটু আগেই ছিল, কোথায় এটা? বরকল, রাঙ্গামাটি। শৈলপ্রপাত বান্দরবন শহরের একদম সাথেই, 10-15 কিলোমিটার দূরে। রিসাং ঝর্ণা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়। ওকে। বাংলাদেশের বনজ সম্পদ, ক্রান্তীয়, বাংলাদেশের বনভূমিকে, বাংলাদেশের ভূপ্রকৃতিকে মানে মাটিকে যেমন 3 ভাগে ভাগ করা যায়, একই রকম বনভূমিকেও 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত, চিরহরিত মানে চিরসবুজ ও পত্রপতনশীল বৃক্ষের বনভূমি। আরেকটা হচ্ছে ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি। আরেকটা হচ্ছে স্রোতজ বা সুন্দরবন বনভূমি। সুন্দরবন হচ্ছে স্রোতজ বনভূমি। ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ শব্দের অর্থই হচ্ছে স্রোতজ। একটা দুঃখ করে বলি, একজন ভূগোলের টিচারকে জিজ্ঞেস করা হয়েছিল, স্যার ম্যানগ্রোভ মানে কি, ম্যানগ্রোভের মিনিং কি? সে ম্যানগ্রোভের বাংলাটা বলতে পারে না। আমরা অনেক জায়গায় দেখেছি যে বাংলাদেশের সুন্দরবনকে ম্যানগ্রোভ জলাভূমি বলা হয়। তো তখন সে যখন জানে না, তখন সে ভাবছে ম্যান মানে হচ্ছে মানুষ, গ্রোভ মানে হচ্ছে গ্রো করা। সে ঢাকা ভার্সিটি থেকে ভূগোলে পড়ছে, বাট সে ম্যানগ্রোভ প্রশ্নের উত্তর দিতে পারে নাই। পরে সে উত্তরটা দিয়েছে এরকম, এবং সে ভূগোলের টিচার, বিসিএস করা টিচার। এখন ম্যানগ্রোভ প্রশ্নের উত্তর দিছে সে, গ্রোভ মানে হচ্ছে গ্রো করা, আর ম্যান হচ্ছে মানুষ, মানে মানুষের যেগুলো বানাইছে সেগুলোকে ম্যানগ্রোভ বলে। এটা কোনো একটা হাস্যকর একটা উত্তর, সুন্দরবন মানুষে বানাইছে, এটা কেউ বিশ্বাস করবে? আর ম্যানগ্রোভ শব্দের অর্থ হচ্ছে স্রোতজ বনভূমি। স্রোতজ মানে কি? স্রোত এসে যেই বনভূমিতে আসে, মানে স্রোত আসে আর যায়, হ্যাঁ বুঝতে পারছেন, মানে যেখানে জোয়ার ভাটা হয় এবং যেখানে শ্বাসমূল থাকে। আপনারা দেখেছেন সুন্দরবনের গাছের নিচে অনেক গুড়ির মধ্যে অনেক লম্বা লম্বা আঙ্গুলের মতো উপরে খাড়া হয়ে উপরে থাকে মাটি থেকে, এগুলাকেই ইয়া বলা হয়, শ্বাসমূল বলা হয়, শ্বাস নেওয়ার জন্য, শ্বসন কার্যের জন্য। তো স্রোতজ বনভূমির বৈশিষ্ট্য হচ্ছে সেখানে উদ্ভিদের শ্বাসমূল থাকবে। সুন্দরী, গেওয়া, গরান, করা, কেওড়া, এগুলা হচ্ছে সব শ্বাসমূলের গাছ। আচ্ছা, আর এই তাহলে সুন্দরবন আমরা বুঝে ফেললাম, বাকি দুইটা আমরা একটু পড়ি। ক্রান্তীয় চিরহরিত পত্রপতনশীল হচ্ছে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়, পাহাড়ি অঞ্চল, পাহাড়ের যে বনভূমি, পাহাড় কিন্তু মনে রাখবেন যেখানে মানুষ বসতি করছে সেটা ছাড়া পুরাটাই কিন্তু উদ্ভিদ। আপনি কখনো দেখছেন পাহাড় মাটি দিয়ে ঘেরা? না। পাহাড় মানেই সবুজ, কেন? কারণ পাহাড় মানেই ওখানে গাছ, উদ্ভিদ হয়ে আছে। কেন গাছ হয়ে আছে? গাছের বৈশিষ্ট্য হচ্ছে সে বংশ বিস্তার করতেই থাকবে, যেদিকে জমি পাবে সেদিকে সে সহায় থাকবে। যেইখানে জমি পাবে, সমুদ্র ছাড়া আর মানব বসতি ছাড়া পুরা পৃথিবী কিন্তু গাছে আবৃত। এই জন্যই স্যাটেলাইট থেকে দেখলে পৃথিবীকে দেখা যায় কোনো জায়গায় নীল, কোনো জায়গায় সবুজ। নীল হচ্ছে আপনার পানি, আর সবুজ হচ্ছে গাছ। একটা জায়গা দেখাইতে পারবেন না যেখানে গাছ নাই, খালি মাটি পড়ে আছে গাছ নাই, এরকম একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না।
কিছু না থাকলে খোলা মাঠ যেগুলো সেখানে অন্তত ঘাস আছে। ঘাস মানেই গাছ, গাছকে আটকে রাখা যায় না। এই জন্য পাহাড় মানেই বনভূমি। আচ্ছা, কোথায়? চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, মানে একদম বড় যে পাহাড়গুলো বাংলাদেশের, সেগুলো হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ, মানে কিছুটা কিছু অংশ সবুজ, আর হচ্ছে পত্রপতনশীল। আর ক্রান্তীয় পতনশীল এগুলো চিরহরিৎ না, সেগুলো কোথায়? এই যে গাজীপুর এবং টাঙ্গাইলের যে ভাওয়ালগড়, আমরা পড়েছিলাম না ভূপ্রকৃতি, এই গাজীপুর টাঙ্গাইলের যে ভাওয়ালগড়, এই দুইটা হচ্ছে পত্রপতনশীল, শীতকালে পাতা পড়ে যায়। তারপরে গারো পাহাড়, ময়মনসিংহ, শেরপুর, এই দুইটার যে গারো পাহাড় এগুলা। তারপর রংপুর, দিনাজপুর, নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুমিল্লা অঞ্চলের যে কিছু ছোট ছোট জঙ্গলের মতো আছে, এগুলা পত্রপতনশীল। এই পত্রপতনশীল বৃক্ষের 90% হচ্ছে শাল বৃক্ষ। এছাড়াও গজারি, অর্জুন, করই, হরিতকি, বহেরা এগুলো পাওয়া যায়। আর এইসব বলকে শাল বনও বলা হয়, গজারি বনও বলা হয়। এই যে ভাওয়ালগড় যেটা, এটা পুরোটাই গজারি, শালগড়, শালবনের গড়। আচ্ছা, আয়তনটা শিখে রাখেন, 4103 বর্গ কিলোমিটার। মধুপুর ভাওয়ালগড়, মধুপুর ভাওয়ালগড় একটু একটু ইম্পর্টেন্ট আলাদাভাবে। আর বরেন্দ্র বনভূমি হচ্ছে রংপুর, দিনাজপুর, নওগাঁ, রাজশাহী, পাবনা। বরেন্দ্র অঞ্চলটাই এই ভূপ্রকৃতি, যেটা বরেন্দ্র ভূপ্রকৃতিটাকেই দেখেন, ভূপ্রকৃতির সাথে কিন্তু বনভূমির মিল আছে। ওই যে আমাদের ভূপ্রকৃতি তিন প্রকার ছিল না, একটা ছিল টারশিয়ারি যুগের পাহাড়, আর একটা ছিল প্লাইস্টোসিন সোপান। ওই প্লাইস্টোসিন সোপান এলাকাটাই ছিল ভাওয়ালগড় এবং হচ্ছে বরেন্দ্র অঞ্চল। এইটাই হচ্ছে আপনার এই পত্রপতনশীল বৃক্ষ। তার মানে জমির সাথে জঙ্গল মিলে গেছে, ভালো হইছে। আবার আরেকটা পড়ছিলাম টারশিয়ারি যুগের পাহাড়, ওই টারশিয়ারি যুগের পাহাড় এলাকাটাই হচ্ছে আপনার এই ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি। তার মানে এই দুইটা প্রাচীন ভূপ্রকৃতির দুইটা অংশকে দুইটা বনজ দিয়ে কভার করা গেছে। আর এক্সট্রা যেটা 3 নম্বর, ভূপ্রকৃতির 3 নম্বরটা ছিল কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি মানে হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, আপনার ওই যে বরিশাল, একদম সমভূমি যেটা। কিন্তু বনভূমির ক্ষেত্রে কিন্তু সেটা কি কোনো বনভূমি নাই। তাহলে 3 নম্বরটা আসলো থেকে? 3 নম্বরটা হচ্ছে শুধু স্পেসিফিক একটা পার্ট, শুধু দক্ষিণ পশ্চিমের সুন্দরবনটাকে। তাহলে 1 আর 2 কমন পড়ে গেছে, ভূপ্রকৃতি আর বনজ সম্পদ 1 আর 2 হুবহু সেম, 1 আর 2 এর জায়গা। 3 নম্বরটা শুধু আলাদা। ওকে। বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটা? ক্রান্তীয় চিরহরিৎ পার্বত্য চট্টগ্রামের বনভূমি। আয়তন প্রায় 14,000 বর্গ কিলোমিটার। প্রধান প্রধান বৃক্ষ কি কি? গর্জন। পাহাড়ের গাছগুলোর নাম কি? গর্জন, সেগুন, চাপালিশ, তেলসুর, জারুল, ময়না, বাঁশ, বেত। যেমন একটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। কোথায়? মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়, লাউয়াছড়ার খুব কাছেই, হামহাম ঝর্ণা। কিছু বললেন? না, সিলেট কমলগঞ্জ বলছিলাম, মনে কথা। এই সিলেট অঞ্চলে একই। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জের চুনারঘাট। হিমছড়ি উদ্যান কোথায়? কক্সবাজারের হিমছড়িতে। স্রোতজ বনভূমি, এখন আমরা চলে আসি সুন্দরবনে। উপকূলীয় অঞ্চলে লোনা পানিতে ডুবে যায় বলে এইটার মধ্যে বিশেষ ধরনের শ্বাসমূল, ঠ্যাসমূল এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এই জরায়ুর উপরে অন্তঃস্থ র দেখা গেছে, এটা আসলে অন্তঃস্থ র হবে না, এটা বর্গীয় জ হবে। জরায়ুজ অঙ্কুরোদ্গম, জরায়ু থেকে যে অঙ্কুরোদ্গম হয় সেটা। উদ্ভিদের জরায়ু থাকে এটা জানতাম না, মানুষের থাকে। কয়েকদিন আগে আমরা এইচপিভি ভ্যাকসিন দিয়েছি। পুরা ময়মনসিংহ জেলার 13টা উপজেলায় 132টা ভলান্টিয়ার, অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে, দিয়ে আমরা বলছি যাও তোমরা প্রতিটা স্কুল কলেজে গিয়ে গিয়ে মেয়েদেরকে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে দিয়ে আসো। কেন? এইচপিভি কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা এইচপিভি একটা ভাইরাসের নাম। এটা কি করে? মেয়েদের জরায়ুতে ক্যান্সার উৎপন্ন করে, সিস্ট। প্রথমে পলিসিস্টিক ওভারি হয়, ওভারি ওভারি অর্থ হচ্ছে জরায়ু। ওভারিতে প্রথমে সিস্ট তৈরি হয়, ছোট ছোট দানা দানা গোড়া গোড়া হয়, পরে এটা একসময় ক্যান্সার হয়ে যায়। তো উদ্ভিদের জরায়ু থাকে এটা আমি জানতাম না, এটা নিয়ে একটু স্টাডি করতে হবে, আমরা বায়োলজি ক্লাসে এটা বাড়তি স্টাডি করব। আজকে আমরা স্কিপ করলাম। প্রধান বৃক্ষ কি? সুন্দরী। সুন্দরবনের প্রধান বৃক্ষের নামই সুন্দরী। সুন্দরী গাছের নামেই সুন্দরবন নামকরণ করা হয়েছে। এছাড়াও পশুর গেওয়া, কেওড়া, কাকড়া, বাইন, ধুন্দল, মুর্তা, এই গাছগুলা হয়।
বাংলাদেশের ম্যানগ্রোভ বন দুই প্রকার, কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক, যেটা হচ্ছে আপনার সুন্দরবন, আর একটা হচ্ছে উপকূলীয় বনায়ন। এটা হচ্ছে মানুষে বানায় উপকূলীয় বনায়ন। এটাকে উপকূলীয় সবুজ বেষ্টনীও বলা হয়। যেমন আমি হাতিয়া গেছি, গিয়া দেখি 200, কি জানি আমাকে বললো 200 কিলোমিটার না কি বললো, এলাকা জুড়ে খালি গাছ আর গাছ, সবুজ রঙের কেওড়া গাছ লাগাইছে, যেন ঝড় আসলে দ্বীপটা একটা বাউন্ডারি হিসেবে কাজ করে, বাতাসটা আটকে দেয় এই গাছগুলায়। সুন্দরবনের আয়তন 10,000 হেক্টর। বাংলাদেশ অংশে আয়তন 5,570 বর্গ কিলোমিটার, আবার 6,071 বর্গ কিলোমিটার। এই দুইটাই মনে রাখবেন, পরীক্ষায় প্রচুর আসে। পরীক্ষায় আসে বাংলাদেশে সুন্দরবনের কত পার্সেন্ট বাংলাদেশে পড়েছে। আনসার হিসেবে কোনো কোনো জায়গায় 61ও কারেক্ট, কোনো কোনো জায়গায় 59ও কারেক্ট। আবার আপনি দুই জায়গায় দুই রকম তথ্য পাবেন। হুম। এ, স- বাগেরহাট জেলা প্রশাসনের ওয়েবসাইটে পাবেন একরকম তথ্য, বাংলাপিডিয়াতে পাবেন আরেক রকম তথ্য। কিচ্ছু করার নাই, মেনে নিবেন, দুইটাই সঠিক। 61% এটাও জেনে রাখবেন সঠিক, 56%, 58% যে কোনোটাই আনসার হইতে পারে। এক এক বিসিএস এক এক রকম অপশন দিয়ে আনসার আসছে, তাহলে কোনটা সঠিক আপনি বলতে পারবেন না। এটুকু জেনে রাখেন যে রাফলি 60% হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ছে। এই 6,017 এটাই হচ্ছে আপনার ইয়া রিলায়েবল আনসার। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক সি বিচ কক্সবাজার কিনা, এটা নিয়ে দ্বিমত থাকলেও পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ বন যে সুন্দরবন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অপর নাম কি? বাদা বন, উপকূলীয় বন, জাফর পয়েন্ট, এগুলো নামও বলা হয়। বিশ্ব ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্থান পেয়েছে কবে? 1997 সালে। সর্বশেষ বাঘ শুমারি হয় 2018 সালে। মোট বাঘ আছে 114টা। বাংলাদেশের 5টি জেলায় বিস্তৃত: বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী। আবার বন অধিদপ্তরের মতে 3টি জেলায়, কি কি? বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা। বরগুনা এবং পটুয়াখালীতে আমি নিজে গিয়ে দেখছি, বুঝছেন, এই জন্য অ্যাড করে দিছি। এবং এটা আছে কোনো না কোনো বইয়ে, আছে এসএসসির বইয়ে আছে, বরগুনা ও পটুয়াখালী জেলায়। কিন্তু বৃহৎ আকারে স্যার 95%ই আছে আপনার এই 3টা জেলায়। আর ওই যে বরগুনা ও পটুয়াখালীতে টুকরা টুকরা ছোট ছোট কয়েকটা বন বন চিটা চিটা আছে আর কি। কিছু বললেন, বলেন। স্যার ওই যে ইউনেস্কো যেখানে বলছে না, ওইখানে ওই 5টা জেলায় দেওয়া আছে স্যার। তাহলে 5টা জেলায় আমরা আনসার হিসেবে নিব। ঠিক আছে। প্রধান নদী হচ্ছে শ্যালা নদী। ট্যাঙ্কার ডুবি হয়ে কয়েকদিন আগে তেল পড়ে গেছিল অনেক, প্রকৃতি বিনষ্ট হয়েছিল, মনে আছে কিনা? ডলফিনের অভয়ারণ্য বলা হয়, 4 প্রজাতির ডলফিন আছে। পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে 1999 সালে, মানে সংকটাপন্ন, মানুষ এটাকে নষ্ট করে ফেলতেছে। কৃত্রিম ম্যানগ্রোভ বন আছে কক্সবাজারে, নোয়াখালীতে এবং ভোলাতে। এই যে বলতে বলতে চলে আসছে, আমি বললাম না একটু আগে, হাতিয়া দ্বীপে গিয়ে দেখি যে এই বিশাল ম্যানগ্রোভ বানায় বানায় রাখছে, কেওড়া বন বানায় রাখছে। তখন লোকাল যার সাথে গেছিলাম, সে বললো এগুলো তো আগে ছিল না, এগুলো সরকার লাগাইছে গাছ। এটাই হচ্ছে সেটা, উপকূলীয় সবুজ বেষ্টনী। এটাই সরকার যেগুলা করছে, উপকূলীয় বনায়ন। বনায়ন মানে বন আয়ন, মানে বন সৃষ্টিকরণ 10টা জেলায় করছে সরকার। ঠিক আছে। বরিশাল বিভাগের 4টা জেলায় এবং চট্টগ্রামেরও 4টা জেলায়। বাংলাদেশের মোট বনভূমির মধ্যে উপকূলীয় বন প্রায় 12.5%। বিশ্বের প্রথম দেশ হিসেবে উপকূলীয় বনায়নের দেশ বাংলাদেশ, মানে বন সৃষ্টি করা হয়েছে সি বিচ ধরে ধরে। খুব ভালো, সরকার এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে। এছাড়া তো উপায় নাই, জমি তো নাই। মাছ কেউ কেউ দিবে তার জমিতে, সরকার জঙ্গল বানায় ফেলবে। কেউ পারমিশন দিবে? সবাই মামলা টামলা করবে না? এয়ারপোর্টই বানাই দিবে না, জঙ্গল বানাইতে দিবে না। কিন্তু এয়ারপোর্টের চেয়েও জঙ্গল অনেক বেশি ইম্পর্টেন্ট। কবি রবীন্দ্রনাথ বলেছেন, দাও ফিরে তপবন লও এ নগর। আমাদেরকে বাঁচতে হলে অক্সিজেন দরকার, এয়ারপোর্ট দরকার নাই। প্লেন যখন ছিল না তখন মানুষ 90 বছর বাঁচছে, কিন্তু এখন গাছ নাই বলে আর ভেজাল খাই বলে আমরা 60 বছরে মরে যাই। প্লেন না থাকলে কি হবে? উপকূলীয় জেলা বাংলাদেশের সমুদ্রকে টাচ করেছে 19টি জেলা।
এক নজরে একটু উম, না না না, সরি 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 সরি, সমুদ্রকে টাচ করেছে না। এই যে গোপালগঞ্জ তো সমুদ্রকে টাচ করেনি, মাদারীপুর টাচ করিনি, আমি তো মাদারীপুর চাকরি করে আসছি। মাদারীপুরে সি বিচ আসলো থেকে, হাস্যকর। যশোরে নাই। আচ্ছা, বুঝতে পারছি। এটাকে উপকূলীয় বলা হচ্ছে অ্যাকচুয়ালি। পদ্মা নদীর ওই পারের যে 19টা জেলা, সেগুলাকে উপকূলীয় জেলা বলা হচ্ছে। মানে ওখানে আপনারা দেখবেন একটা এনজিও আছে, আমি নামটা ভুলে গেলাম। ও, উদ্দীপন, উদ্দীপন, হ্যাঁ। একটা এনজিও আছে, এরা হচ্ছে ওই যে ডাবল ডি, মানে ডিজাস্টার। হুম, নামটা, পুরো নামটা আমি ভুলে গেলাম। কোস্টাল, কোস্টাল ডিজাস্টার, এই টাইপের নাম একটা ইয়ে ছিল। তো এরা 19টা জেলা নিয়ে কাজ করে, মানে মূলত এই উপকূলীয় ঝড় হইলে এই জেলাগুলা রিস্কে থাকে, এই জন্য এদেরকে উপকূলীয় জেলা বলা হচ্ছে। বাট এরা সবাই সমুদ্র, সি বিচ পায় নাই। সি বিচ পাইছে হচ্ছে 12টা। বঙ্গোপকূল, বঙ্গোপসাগরের কূল ঘেঁষে 12টি জেলা আছে, এরা হচ্ছে সি বিচ পেয়েছে। এরা হচ্ছে ডিরেক্ট উপকূলীয়। আর এই 19টা হচ্ছে সমুদ্র না পাইলেও উপকূলীয়। বাংলাদেশের মোট অঞ্চলের 1.8 উপকূলীয় জেলা। উপকূলীয় উপজেলা হচ্ছে 147টা, 10%। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপকূলীয় প্রজেক্ট আছে 13টি জেলায়। আচ্ছা, এবার আমরা আসি সোয়াম্প ফরেস্ট। জলাভূমির বনকে সোয়াম্প ফরেস্ট বলা হয়, পানির মধ্যে জঙ্গল। সিলেট এবং সুনামগঞ্জের যে হাওর এবং বিল, এই যেমন হিজল গাছ, সুনামগঞ্জের টাঙ্গর হাওরে প্রচুর হিজল গাছ দেখা যায়। এবং এই হিজল গাছ কিন্তু এই যে টাঙ্গর হাওরের এই পাশে যেটা কিশোরগঞ্জের যে, বা নেত্রকোনার যে উচিতপুর হাওর, মিঠামইন হাওর, এগুলোতেও হিজল গাছ দেখা যায়। আবার সিলেটে আছে কি রাতারগুল, ওখানে আবার হিজল গাছ না, ওখানে আবার অন্যরকম ডালপালাও ছড়ানো কি যেন গাছটা। রাতারগুল এর পরিচয় বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট, যা সিলেটের সুন্দরবন ও বাংলার অ্যামাজন নামেও ডাকে। খুব সুন্দর। সোয়াম্প ফরেস্টের মজা অন্যরকম। আপনি নৌকা দিয়ে যাবেন, আপনার শরীরে আসা ডালপালা লেগে যাবে, সরায় সরায় যাইতে হবে। এবং ওখানে ছবি যে কি সুন্দর আসে, চমৎকার ছবি আসে, লাইটিং হয় ভালো। আমি সরবকাঠির পেয়ারা বাগানে গেছি, পিরোজপুর জেলাতে এটা। সরবকাঠির পেয়ারা বাগানে যখন ওই যেরকম একই রকম সোয়াম্প ফরেস্টের মতোই ছোট ছোট নৌকা দিয়ে পানির মধ্যে পেয়ারা গাছ লাগানো। পানির মধ্যে একটু ছোট ছোট ডিপ ডিপ করে মাটি দিয়ে দিয়ে লম্বা লম্বা ড্রেন করে করে পেয়ারা গাছ লাগানো, মাঝখান দিয়ে নৌকা যায়। নৌকা দিয়ে পেয়ারা পারে আর গাছে সার দেয়। তো যখন আপনি যাবেন তখন পেয়ারার যন্ত্রণায় আপনি টিকতে পারবেন না। আপনি খাইতে থাকবেন, একটা চিড়া খাইতে থাকবেন, ওখানে চুক্তি থাকে যে আপনি 1 ঘন্টার জন্য চড়বেন, 500 টাকা দিবেন নৌকায়, আনলিমিটেড পেয়ারা চিরা চিরা খাবেন, ব্যাগে ভরা যাবে না। ঠিক আছে? তো পেয়ারা ছিঁড়া খাইতেছি, কিন্তু বইসা আছি, মাথার মধ্যে এসে ঢুম করে বাড়ি মারতেছে পেয়ারা, নৌকা চলতেছে। এত ছোট নিচু হয়ে, নিচু হয়ে বসলেও নৌকা এসে পেয়ারা এসে লাগে, মানে পেয়ারা সরায় সরায় আমাদেরকে যাইতে হচ্ছে। এটাও আর একটা মজার দৃশ্য। তো এটা হচ্ছে গোয়াইন নদী, ফতেপুর ইউনিয়ন, গোয়াইনঘাট। গোয়াইনঘাট উপজেলা। এই গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীর সাথে সম্পৃক্ত এই ইয়াটা, এই রাতারগুলটা। 3000 একর। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি, যেগুলা বেতের গাছ, এটাকে রাতা রাতা বলে, এই জন্য নাম হচ্ছে রাতারগুল। ওকে। গ্রামীণ বন মুখস্থ করা দরকার নাই, বাদ দিলাম। গ্রামীণ বন মানে হচ্ছে গ্রামে যেসব ছোট ছোট জঙ্গল আছে, ঘরের পিছনে পিছনে বাঁশঝাড়, এগুলা পড়া মুখস্থ করা মানে নাই। বনজ সম্পদের কিছু তথ্য আমরা শিখি। বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম। কৃত্রিম ম্যানগ্রোভ বন হচ্ছে চকরিয়া, কক্সবাজার। বাংলাদেশের লুকিং গ্লাস ট্রি বলা হয় সুন্দরী বৃক্ষকে। বাংলাদেশের উচ্চতম বৃক্ষের নাম বৈলম, বৈলাম। সরকারি হিসেবে বাংলাদেশের বনভূমি হচ্ছে মোট ভূমির 9% জঙ্গল। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ, আচ্ছা, 10% হচ্ছে উপকূলীয় অঞ্চল আর 9% হচ্ছে বনভূমি অঞ্চল। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 2.32 মিলিয়ন হেক্টর। বাংলাদেশের সামাজিক বনায়নের কাজ প্রথম শুরু হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। বিএফআইডিসি, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন। ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের মতে বিশ্বের বনভূমির রিপোর্ট 2011 অনুযায়ী মোট বনভূমির প্রায় 11% পরিবেশের জন্য, সরি, ভুল, ভুল বলতেছি, বাংলাদেশের বনভূমি হচ্ছে মোট ভূমির 11%। তার মানে একটু আগে আমরা পাইলাম সরকারি তথ্য মতে 9%, আবার জাতিসংঘের ফাও এর তথ্য মতে 11%, দুইটাই আমরা মনে রাখবো। পরিবেশের জন্য ক্ষতিকর গাছ বলা হয় ইউক্যালিপটাস, ওই যে লম্বা যে সাদা গাছটা, প্রেমের গাছ বলা হয় যেটাকে।
পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1991 সালে। বৃক্ষ মেলা 1994 সালে। বৃক্ষরোপণ অভিযান 71 সালে, স্বাধীনতার পরই। সামাজিক বনায়ন প্রথম শুরু করা হয় 81 সালে। সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় বাঁশ। বাঁশ একটা ঘাস জাতীয় তৃণজাতীয় উদ্ভিদ। সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে। পরিবেশ রক্ষায় সহায়তা করে নিম গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় মোট আয়তনের 25% বনভূমি প্রয়োজন। বাংলাদেশে আছে হচ্ছে সরকারি হিসেবে 9.5%, 9%। আর ইউনেস্কো বলছে 11%। আমরা 9%টাই বেশি কারেক্ট, কারণ সরকার ফার্স্টলি, সেকেন্ডলি এটা রিসেন্ট তথ্য, বনভূমি আস্তে আস্তে কমতেছে। স্যার অঞ্চল দুই হিসেবে হাজার চব্বিশের মতে এই বনভূমির পরিমাণ 15.58% দেওয়া আছে। কার মতে? তো স্যার এটা সাম্প্রতিক তথ্য পেয়েছিলাম একটা। আমরা তো ছোটবেলায় বইয়ে পড়েছি 16%। জি স্যার, এখন হচ্ছে আছে 15.58%। কোথায় আছে, কার তথ্য? সোর্স কি? স্যার এইটা হচ্ছে সোর্সটা মনে নাই, এটা হচ্ছে আমি একটা গ্রুপে, সাম্প্রতিকের একটা গ্রুপে দেখেছিলাম। গ্রুপ তো কোনো সোর্স না। সরকারি তথ্য না মন্ত্রণালয়ের তথ্য, নাকি কার তথ্য? জি স্যার, দাঁড়ান, এটা আমি একটু গুগলে দেখে। সার্চ দিয়েছি, দেখি গুগল কি বলে। 15.5%। বাংলাদেশের মোট আয়তনের 15.58% এলাকায় বনভূমি আছে, কে বলেছে? ও আচ্ছা, এর মধ্যে বন অধিদপ্তর নিয়ন্ত্রিত ভূমি হচ্ছে 10, 10.5%। মানে এটা বলেছে কে? 2024 সালের ফেব্রুয়ারিতে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ঠিক আছে, তাহলে আপনার কথা সঠিক, এটা সরকারি তথ্য। তার মানে এটা পরিবেশ মন্ত্রী বলেছেন, বন অধিদপ্তরের মতে। তাহলে তার মানে বন বাংলাদেশে যে ফরেস্ট ডিপার্টমেন্ট, হুম, ফরেস্ট ক্যাডারই তো আছে। হুম, বাংলাদেশে একটা ক্যাডারই কিন্তু আছে, বিসিএস বন। তো এই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে 9%। কিন্তু কিন্তু বনভূমি আছে তাহলে 15.5%। তাহলে এটা কি করব তাহলে? সরকারি হিসেবে এটা এটা ভুল তথ্য তাহলে। তাহলে এটাকে আমরা 15.58% বলবো। তাহলে ফাও বলতেছে 11%, ফাও কমাই দিছে। ওকে। অঞ্চল হিসেবে পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রামের, এটা বলেছি, রিপিট হয়েছে। একক বৃহত্তম বনভূমি সুন্দরবন। আচ্ছা, একক বৃহত্তম, এটা ইম্পর্টেন্ট কিন্তু। একক বৃহত্তম মানে একসাথে পুরো একটাই জঙ্গল, কোনো গ্যাপ নাই, এটা হচ্ছে সুন্দরবন। আর অঞ্চল হিসেবে পুরো এরিয়া রিজন ধরে পার্বত্য চট্টগ্রামটা বড়, কিন্তু এখানে একসাথে একটানা বনভূমি না, ছোট ছোট গ্যাপ 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 গ্যাপ, একটা পাহাড়, আবার একটু জলাশয়, আবার একটু পার্বত মনুষ্য বসতি, আবার একটু জঙ্গল, এরকম হচ্ছে এটা। তো ইয়া করেন, আমাকে কি বলে এটাকে, একটু এই শীটের লাস্টের নিচে এই খালি জায়গাটাতে যাদের কাছে প্রিন্টেড শিট আছে একটু লিখে নিয়েন যে সরকারি হিসেবে 15.58% হচ্ছে, কি বলে এটাকে, বনভূমি। ক্লাস শেষ। রহিমউদ্দিন, একটা সুখবর আছে, ক্যামেরা ফেরত দিয়েছে স্যার তোমার স্যার কক্সবাজারের সেই উনি ছোট ভাই। উনি কি স্যার পরিচিত ছিল? স্যার উনি ফেসবুকে কি পরিচিত পরিচিত ছিল। ছিল আপনার? ফেসবুকে পরিচিত ছিল। বিসিএস স্টুডেন্ট, বিসিএস ফাইটার, জব সিকার। আমার গ্রুপ থেকেই পরিচয়। তো ঠিক আছে, ভালো থাকবেন, স্যার আল্লাহ ভালো থাকুন হাফেজ। স্যার। দোয়া রাখেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।